রহিম ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের আইন। এই আইনের 1 থেকে 565টা ধারা আছে, আমরা পড়ব 100টা ধারা। এই আইনের অধ্যায় আছে 46টা। এটা একটা পদ্ধতিগত আইন। এই আইনের মূল হচ্ছে 4 ধারা। 4 ধারার সংজ্ঞা যারা ভালো করে পড়বেন ভিতরে আসে তাদের জন্য সহজ থেকে সহজতর হবে। আজকের আলোচনা হবে সূচি, আর বলবো না আজকের এই আলোচনাটা করে নেই, সূচি যদি বাঁচি থাকার সময় পরে বলবো। আজকের আলোচনা হলো ফৌজদারি কার্যবিধি আইন 127, 128, 129, 130, 131, 132। এইখানে আমরা কি পড়বো? বেআইনি সমাবেশ সংক্রান্ত। এই বেআইনি সমাবেশ 3টি আইনে আছে। 3টি আইন ছাড়াও 5টা আইনও পাবেন, কিন্তু 3টি আইন সম্পর্কে আলোচনা করি, 5টাতে পাবেন। তার ভিতর ফৌজদারি কার্যবিধি আছে 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইন, 1860 সালের দণ্ডবিধি আইন, 1861 সালের পুলিশ আইন, 1943 সালের পুলিশ প্রবিধান এবং 1986 সালের ডিএমপি অধ্যাদেশের 27, 28, 29, 30 ধারা। তাহলে কীভাবে কোন আইন কোথার থেকে লিখবেন সেই সম্পর্কে মনে রাখবেন। এই বেআইনি সমাবেশের যদি সংজ্ঞা, বেআইনি সমাবেশের উদ্দেশ্য, বেআইনি সমাবেশের বেআইনি সমাবেশের উদ্দেশ্য, বেআইনি সমাবেশের সংজ্ঞা, বেআইনি সমাবেশের টিকা, এই জাতীয় কখনো কোনো প্রশ্ন আসে, এটা আপনারা দণ্ডবিধি আইন 141 ধারাতে উত্তর করবেন। তাহলে বেআইনি সমাবেশের সংজ্ঞা, বেআইনি সমাবেশের টিকা, বেআইনি সমাবেশ করার পরে শাস্তি, এই সংক্রান্ত যদি প্রশ্ন আসে অবশ্যই দণ্ডবিধি আইন থেকে উত্তর করবেন। এর উত্তর দণ্ডবিধি আইনে দেওয়া আছে। তাহলে পালেন কি সংজ্ঞা? দণ্ডবিধি আইনের 141 সাথে সংজ্ঞা, 142 সাথে তার সদস্যপদ লাভ করে, 143 থেকে শাস্তি এবং 160 কলহ ও মারামারি এই বেআইনি সমাবেশের একটা অধ্যায়ের মধ্যে। কলহ ও মারামারি কিন্তু বেআইনি সমাবেশের অধ্যায়ের মধ্যে। এখন আসেন, যদি সংজ্ঞা, যদি এই বেআইনি সমাবেশের করার ফলে শাস্তির কথা যদি লেখা লাগে তাহলে কোথায় লিখবেন? দণ্ডবিধি আইনের থেকে দেবেন উত্তর। সংজ্ঞা, দণ্ডবিধি আইন। এখন আসেন, এই বেআইনি সমাবেশ যদি কখন লাইসেন্স পাবেন, কখন এটা বেআইনি সমাবেশ পূর্ণ হবে, কখন এটা বৈধ সমাবেশ হবে, তাহলে কে লাইসেন্স দেবে, কে লাইসেন্স দিতে বাধ্য করে, এই জাতীয় যদি প্রশ্ন আসে, কে লাইসেন্স দেবে, কোথায় লাইসেন্স পাবেন, বেআইনি সমাবেশ কোন কোন মানে মিছিল মিটিং কোন কোন এলাকা প্রদর্শন বা পরিভ্রমণ করবে, কে তা নিয়ন্ত্রণ করবেন, এরকম জাতীয় প্রশ্ন যখন আসবে 1861 সালের পুলিশ আইন, 1861 সালের 5 নং আইন পুলিশ আইনের কত 30 পুলিশ আইনের 30 কয়ের 1, 30 কয়ের 2 এই ধারাতে পাবেন। 30 1, 2, 3, 4 এবং 30 কি পাবেন? 30 1 ক, 30 1 এরকমই না, কয়ের 1 না কি জানো দেখছেন, দেখারও দরকার থাকে। এরপরে কি এই জাতীয় মানে লাইসেন্স কোথায় পাবেন, লাইসেন্স দিতে বাধ্য করে, কোন কোন স্থানে এই সমাবেশ প্রদর্শন করবে, কখন বৈধ সমাবেশ অবৈধ সমাবেশে পরিণত হবে, এই সংক্রান্ত বিষয় পুলিশ আইন থেকে লিখবেন। এরপর আসেন, এর সাথে অতিরিক্ত কি এবং এই বেআইনি সমাবেশ কতনের সংজ্ঞা পালেন, লাইসেন্স পালেন। এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা লাগবে। এই সমাবেশ যাতে বৈধ সমাবেশ বলবেন যে এখন আর করা যাবে না, এই সমাবেশ চলমান রাখা যাবে না, এই র্যালি এদিকে আর যাবে না। এই যাবে না কওয়া পর্যন্ত বৈধ ছিল। যখন এই যাবে না কওয়া বলে ফেলছেন বা ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার এই আদেশ দিয়ে ফেলাইছে, তারপরে যদি কার্যক্রম করবে তখন তারা অবৈধ হয়ে যাবে, বৈধ সমাবেশ অবৈধ হয়ে যাবে। এর যখন অবৈধ হলো তখন একে কীভাবে ছত্রভঙ্গ করবেন, এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার পদ্ধতি ফৌজদারি কার্যবিধি আইনের 127, 128, 129, 130, 130, 131, 132 রক্ষা কবচ, 132 রক্ষা কবচ। এরপরে আসেন আর কোন ধারায় পাবেন? পুলিশ প্রবিধান, আমাদের সহযোগী ধারা পুলিশ প্রবিধান। এনে মাথা কামেন না, মিলাই দেবেন। যেমন এগুলো আবার অনেকে না মিলাতে পারলে মাথায় কাজ করে না, এদের সে মিলাই দেবেন। এই মিলাই দেবেন কেমন? ওই যখন ফৌজদারি কার্যবিধি যখন সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আদেশ দেয়,
আগে হালকা পড়া, আমি তার ধারাবাহিকভাবে ফৌজদারি পড়াবো। 100 যখন এই ফৌজদারি কার্যবিধি পুলিশে এই বেআইনি সমাবেশ প্রথমে বৈধ ছিল, নিয়ম মাফিক তারা লাইসেন্স নিয়ে এসে সমাবেশ পরিচালনা করতেছে, কিন্তু সমাবেশের কার্যক্রম যখন আপনি তাকে নিষেধ করলেন 187, তখন কি করলে ওরা নিষেধ মান্য না করলে তখন 128 দ্বারায় কী করবেন, বেসামরিক শক্তি প্রয়োগ করবেন, বল প্রয়োগ করবেন। তাহলে 127 পুলিশ আইনে 30-এর কয়ের 1 আর পিআরবি হচ্ছে কত 142 দ্বারা। আর দিক যখন লিখবেন 128 পুলিশ আইনের 30-এর কয়ের 2 এবং পুলিশ প্রবিধানের 143 এইগুলো। আর যখন ছত্রভঙ্গ করার পদ্ধতি, পুলিশ অফিসার কখন কীভাবে ছত্রভঙ্গ করে, এই কিন্তু দামি একটা অধ্যায়, দামি ধারা, এটা ছোটো করেই কব, বারবার রেকর্ডিংটা শুনবেন। তখন কি করবেন, তখন এই ছত্রভঙ্গের কথা যদি আসে তখন লিখবেন হচ্ছে, তখন এই পুলিশ আইন মানে পুলিশ আইনের কথাগুলো লিখবেন, তখন ফৌজদারি কার্যবিধি শুরু করবেন। ফৌজদারি কার্যবিধি 27, এর সাথে রাখবেন পুলিশ আইন 30-এর কয়ের 1, 30-এর কয়ের 1 এবং পুলিশ প্রবিধান 142। এরপরে কি লিখবেন, যখন বল প্রয়োগ করবেন, যখন করবেন তখন লিখবেন 128 পুলিশ আইন 30-এর কয়ের 2, দেন বারবার করে বলি বলতেছি, চশমা লাগানি, 30-এর কয়ের 1, 30-এর কয়ের 1 আর 2, তাহলে 30-এর কয়ের 2 লিখবেন 128-এর সাথে 30-এর কয়ের 2 এবং পুলিশ প্রবিধানের 143 দ্বারা। এই কথাগুলো যখন লিখবেন, তারপরে সামরিক বাহিনীর কথা লিখবেন 2 কলামে। প্রথমে 127 লিখবেন, 128 লিখবেন, 129 লিখবেন, অথবা সামরিক বাহিনীর কথা লিখবেন, অত বেশিও লেখা যাবে না। এরপরে লিখবেন হচ্ছে ওই যে ডিএমপি অধ্যাদেশের 27, 28, 29, 30, ঠিক আছে। এইগুলো লিখলে 5টা পয়েন্ট হলে দেখতেও সুন্দর দেখায় এবং আপনার প্রশ্নের উত্তর 1000 লোকের খাতার থেকেও সেরা হবে, কারণ শতখানেক লোকের ভিতর থেকেই আপনি 2 থেকে 3 জন পাস, যারা প্রথম সিরিয়ালে থাকবেন 2 থেকে 3 জন শতকরা পাশের হার 2 থেকে 3 হয়। খেয়াল করে দেখবেন পূর্বের পরীক্ষা, এর ভিতর টিকে থাকা কিন্তু একেবারে হুনুফুনু ব্যাপার না। অতএব আপনি কিভাবে পড়বেন সেটা আপনার পরিকল্পনা। এখন আসেন, তাহলে সম্মুখ ধারণা হলো বেআইনি সমাবেশ সংক্রান্ত যদি কখনো সংজ্ঞা বা টিকা আসে, এটা দণ্ডবিধি আইন 1860 সালের 141 নম্বর ধারা থেকে লিখবেন। যদি বেআইনি সমাবেশের উপাদান বৈশিষ্ট্য অথবা আর একটা কথা আসতে পারে, প্রমাণ আপনাদের হয়তো আসতে নাও পারে, যে বেআইনি সমাবেশ ধরুন আমি করছি, আমরা 5-7 জন মিলেই একটা বেআইনি সমাবেশ করছি, আপনি আমাকে ধরে গ্রেপ্তার করছেন, কোন বিষয় প্রমাণ করবেন যে আমি বেআইনি সমাবেশের সদস্য ছিলাম, তখন ওইভাবে লিখবেন উক্ত কাজটা তিনি কি ওই অপরাধ তিনি সংগঠন করেছেন, এই প্রথম কথাটা এইভাবে লিখবেন। পরবর্তী যে 141-এর 5টা কথা যোগ করবেন এবং লাস্টে লিখবেন যদি প্রমাণ চায়। আপনি একজন সাব ইন্সপেক্টর, আপনি একজন পুলিশের অফিসার হতে যাচ্ছেন, বড় কর্মকর্তা, আপনার এ প্রশ্ন দিতে পারে যে বেআইনি সমাবেশের কোনো সদস্য আপনি ধরে নিয়ে আসলেন, তাকে কিভাবে প্রমাণ করবেন তিনি ওই বেআইনি সমাবেশের সদস্য ছিলেন, তখন বলবেন উক্ত লোকটি এই অপরাধ সংগঠন করছে। তারপরে সরকারি যে 5টা কথা আছে 141, ওই 5টা কথা লিখবেন, লাস্টে লিখবেন 7 নম্বর কথা সে লিখবেন এই অপরাধটা তিনি ইচ্ছাকৃত বা স্বেচ্ছায় করেছেন, ঠিক আছে, কেউ জোর করে করে নেই। এই বিষয়ের প্রমাণ সাপেক্ষেই তিনি বেআইনি সমাবেশের সদস্য ছিলেন বা ওই বেআইনি সমাবেশের অপরাধ করেছেন বলেই গণ্য হবে। এইটুকুই। এখন আসেন 127 দ্বারা ফৌজদারি কার্যবিধি আইনের 127 দ্বারায় কি বলছে খেয়াল করেন। 127 পর্ব মূল, তাহলে খেয়াল করছেন 3টি আইন থেকেই প্রশ্ন হয়, কখন লাইসেন্স দেয়, কখন বেআইনি বৈধ সমাবেশ অবৈধ হয়, এই জাতীয় যদি প্রশ্ন আসে অবশ্যই পুলিশ আইন 1861 সালের 30-এর ক বৈধ সমাবেশ, 30-এর কয়ের 1 হচ্ছে বৈধ সমাবেশ, ওরা লাইসেন্স নিছিল, ওই সমাবেশের লোকজন লাইসেন্স নিছিল। আর অবৈধ হয়েছে কখন, যখন ওই আদেশ ভায়োলেট করছে 30-এর কয়ের 2 ওরা অবৈধ হয়ে গেছে, আদেশ মান্য করে নাই। এই লাইসেন্স কারা দেয়, এই লাইসেন্স পুলিশ সুপার দেয়। এটা বেশি বলতেছি কারণ কি জানি, এইটার সাথে আমরা অর্থপ্রতভাবে জড়িত প্রশ্ন নিয়মিত আসে, যেমন আত্মরক্ষায় আসে আর এইটাই আসে। কয়টা প্রশ্ন আছে কমন, 5-10টা প্রশ্ন আসবে, তার 4টে প্রশ্ন তো কমনই আছে আমাদের। বেআইনি সমাবেশ, তারপর আত্মরক্ষা, আপনি যতই যে পড়েন আত্মরক্ষাতে আসবেই,
এ ভুল নাই। অতএব ওখানে আপনি এমনভাবে পড়বেন যে অ্যাঙ্গেলেই প্রশ্ন করুক আপনার জন্য মিসিং না হয়, জানা জিনিস মিসিং না হয়। এরপরে হলো কি, এই লাইসেন্স কখন দিতে বাধ্য করবে, ম্যাজিস্ট্রেট নিতে বাধ্য করবে, এই সম্পূর্ণ বিষয়ে যখন পুলিশ আইন বলবো তখন বিস্তারিত আলোচনা করব। এখন আসেন, কত মিনিট হয়েছে? 10 মিনিট। এখন আসেন ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারের আদেশে সমাবেশ ছত্রভঙ্গ হবে। এখন আসেন আমরা ফৌজদারি কার্যবিধি আইন 127 আলোচনা করি। ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারের আদেশে সমাবেশ ছত্রভঙ্গ হবে। যখন সমাবেশ লাইসেন্স নিয়ে সমাবেশ পরিচালনা করতেছিল, ওই সমাবেশের কিন্তু কিছু শর্ত থাকে। পুলিশ অফিসার ওই সমাবেশের সদস্যদের নামের তালিকা তৈরি করে এবং তালিকা তৈরি করে কিছু শর্ত আরোপ করে দেয়। এই শর্ত মানে ওরা সমাবেশ করে, র্যালি করে, মিছিল মিটিং করে। সমাবেশ বলতেই মানে বক্তব্য দেয় না, র্যালিগুলোও ওর একটা অংশ। তারপরে যে মানববন্ধন একটা ওর অংশ। এই নির্দিষ্ট সময় আছে, এই সময় যদি অতিক্রম করে ফেলে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট নিষেধ করে এখন আর করা যাবে না। এরা যদি এটা মেনে নেয় তাহলে আলহামদুলিল্লাহ ওদের আর কোনো ঝামেলা নাই। ওই যে জানেন ফৌজদারি কার্যবিধি আইনের 47 দ্বারা গ্রেপ্তারে যদি ওই মালিক যদি আপনাকে নির্বিঘ্নে ঢুকতে দিত, ওই মানে গ্রেপ্তারের মালিক যদি আপনাকে নির্বিঘ্নে ওই আসামিকে গ্রেপ্তার করার সুযোগ সুবিধা দিত, 48-এ কিন্তু দরজা জানালা ভাঙা লাগতো না। ঠিক 127 ধারায় কেউ কথা বলবেন না, পরে বলবেন ক্লাস শেষে। 127 ধারায় যখন এই ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার নির্দেশ দিয়েছে ওনারা যদি মেনে নেয় তখন আর কোনো ঝামেলা না, ওখানেই শেষ ডিউটি। এরপরে আসে না 127 ধারায় এলো বাংলা পড়া, এর ভিতরের গজ আপনার পড়া লাগবে না, এমসিকিউ নেই যে আপনার চিন্তা আছে। 128 কি বলছে? জনসমাবেশ ছত্রভঙ্গ করবার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ। কেন বেসামরিক শক্তি প্রয়োগ করব? 127 ধারায় ওদের যে নির্দেশ বা আদেশ করছিল পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট, ওই সমাবেশের সদস্যগণ সেই আদেশ মান্য করে নাই। তারা তাদের ধারা, তাদের কার্যক্রম অব্যাহত এবং চলমান রাখছে। যদি এই আপনার আদেশ যখনই ভায়োলেট করলো, নির্দিষ্ট যে শর্ত নিয়ে ওরা ওই সমাবেশ, র্যালি, মিছিল, মিটিং করতেছিল, যখন এই শর্ত লঙ্ঘন করলো, আপনি আদেশ দিচ্ছেন লঙ্ঘন করলো 27 ধারায়, তখন 128 ধারায় আপনি বেসামরিক শক্তি প্রয়োগ করলেন। আমরা কিন্তু সামরিক বাহিনীর সদস্য না, আমরা হলাম বেসামরিক। তখন এই যে বাঁশি বাজান, ভাগো করেন, তা সবই কিন্তু আইনের ধারায় আছে না? তখন আপনি বল প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দেবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্তৃক উক্ত সমাবেশ ছত্রভঙ্গ করিবার জন্য অগ্রসর হবেন বা বল প্রয়োগ করে সমাবেশ ছত্রভঙ্গ করবেন। এতটুক এইখানে মারবেন পুলিশ আইন 30-2, ঠিক আছে? আর পুলিশ প্রবিধান 143। এগুলো বলতাম না, এটা আর গুরুত্বপূর্ণ বেশি তো, যার কারণে যে দ্বারা পড়াই নাই তাও বলি, আমার আবার আপনাদের শর্ট কোর্স, যার কারণে এটা বললাম। আমি আর এই আগের পড়া এরকম বলি না, যেটা পড়ানো হয় নাই সেটা বললে হয়তো আপনি না বুঝলে প্রশ্ন করলে আবার ওইখানে যাওয়া লাগবে। এখন আসেন 129 সামরিক শক্তি প্রয়োগ। সামরিক শক্তি প্রয়োগ এখানে অনেকে ভুল বোঝেন। আমি মূল বই পড়ব, রিডিং, এরপরে আপনাদের সাথে ব্যাখ্যা করব কি বলছে, খেয়াল করবেন। কোনো সমাবেশ যদি অন্য কোনো উপায়ে ছত্রভঙ্গ করা না যায়, মানে আমি যে প্রয়োগ ওই বেসামরিক শক্তি কিন্তু প্রয়োগ করছি, তাহলে কি বলছে? কোনো সমাবেশ যদি অন্য কোনো উপায়ে ছত্রভঙ্গ করা না যায় এবং জননিরাপত্তার জন্য যদি উক্ত ছত্রভঙ্গ করা প্রয়োজন বলিয়া বিবেচিত হয়, ছত্রভঙ্গ করা যাচ্ছে না। ওই যেমন শাহবাগ ধরেন, আমাদের অহরহ শাহবাগ, ছত্রভঙ্গ করা যাচ্ছে না, ঠিক আছে? ছত্রভঙ্গ যখন করা না যায় তখন জনগণের নিরাপত্তার জন্য যদি প্রয়োজন মনে হয়, ছত্রভঙ্গ করার যদি প্রয়োজনই মনে হয় বা প্রয়োজন বলিয়া বিবেচিত মনে হয়, তাহলে সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাহলে সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, খেয়াল করেন, একটা জেলায় সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে? কেউ বলতে পারবেন? সর্বোচ্চ পদের ক্ষমতাবান নির্বাহী ম্যাজিস্ট্রেট একটা জেলায় কে আছে? বলতে পারেন কেউ? পারবেন না, দরকার নাই।
ডিসি জেলা প্রশাসক উনি কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট, উনি বিচার করতে পারেন, নির্বাহী কার্যক্রম করেন। ডিসি স্যার না? হ্যাঁ সঠিক, উনি হলো জেলা ম্যাজিস্ট্রেট, ওনাকে বিভিন্ন নামে ডাকা হয়। ওনাকে কি নামে ডাকা হয়? বিভিন্ন নামে ডাকা। আমি যখন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল পড়াইছিলাম ওই সময় কিন্তু আপনাদের বলছিলাম একটা জেলায় যত সংখ্যক মনে চায় তত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়, ওদের মধ্যে থেকে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেওয়া হয়। ইনি জেলার বিচার কার্যক্রমও করবেন এবং এনাকে বিভিন্ন নামে ডাকা হয়, জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, জেলার সর্বোচ্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এই তো 3-4টে নামই তো বলেই ফেললাম। এরকম এনাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। তাহলে এই যে সাময়িক শক্তি তলব করতে গেলেন যদি জেলা পর্যায়ে হয় তাহলে কে তলব করবেন? একটা জেলার সর্বোচ্চ যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতাবান উনি তলব করতে পারে। খেয়াল করেন কথাটা এখানে শেষ না। অথবা মেট্রোপলিটন এলাকা হইলে, তাহলে ধরেন খুলনা বা ঢাকা, খেয়াল করেন খুলনা বা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এই চারটিতে কিন্তু মেট্রোপলিটন আছে। এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে না, একটা জেলার সর্বোচ্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে। কিন্তু মেট্রোপলিটন এলাকা যখনই হবে তখন মনে রাখবেন এই মেট্রোর বাইরে, মেট্রোপলিটন এলাকার বাইরে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কোথায়? এই মেট্রো এলাকার বাইরে। আর মহানগর এলাকার ভিতরে ক্ষমতা কার? পুলিশ কমিশনারের। মহানগর এলাকার বাইরে কার? পুলিশ কমিশনারের। আপনাদের সাথে মাদক মামলা পড়াইছি নাই? মাদক মামলা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পড়াইছি এবং অন্যান্য এই ফৌজদারি কার্যবিধি আইনের দেখবেন ওই যখন আসামিকে গ্রেপ্তারের কথা পড়াইছিলাম আপনারা পড়েন নাই, 85-86 আছে, 85-86 ধারায় এটা আলোচনা করি, কেউ মাইন্ড করেন না, শিক্ষার জন্য বলি। ওইখানে আছে যে ওই পরোয়ানা যে আপনি পাঠালেন ওই এখতিয়ার ম্যাজিস্ট্রেটের নিকট পাঠালেন অথবা পুলিশ সুপারের নিকট পাঠালেন, পরবর্তী কথাটা আছে যদি তিনি মহানগর এলাকায় হয় তাহলে পুলিশ কমিশনারের নিকট পাঠাবেন। ঠিক আছে, ব্যাপারটা এরকম। এই জন্য এই মেট্রোপলিটন এলাকার অধ্যাদেশগুলোর ক্ষমতা বলে এই মহানগর এলাকা হইলে তাৎক্ষণিক পুলিশ কমিশনার সামরিক শক্তি দ্বারা উক্ত ছত্রভঙ্গ করতে পারবেন। আমাদের অনেকেই বলতে পারে পিআরবিতে আছে, এক পিআরবিতে শেষ হয় না, একটা 1190টা পিআরবি। তাহলে একটা আপনি পড়ছেন পুলিশ অফিসার কোনো ক্রমে যে সামরিক শক্তি তলব করতে পারে না, কিন্তু কখন পারে কখন পারে না এই যে তার প্রমাণ পালেন। মূল বই পড়বেন, মূলে থাকবেন, সবই জানতে পারবেন। গাইড পড়বেন প্রশ্ন শেখার জন্য, কিন্তু গাইড যে শতভাগ সঠিক বলছে এ আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস করছেন তো উত্তর ভুল। তাহলে সামরিক শক্তি প্রয়োগ করার জন্য কিরা করবে? একটা জেলার সর্বোচ্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি জেলা প্রশাসক বা জেলা ম্যাজিস্ট্রেট। আর যদি এটা মহানগর এলাকা হয় তাহলে পুলিশ কমিশনার। তাহলে কিরা? পুলিশ কমিশনার। এটা আপনাদের আজ জানিয়ে রাখলেন। যদি কেউ বলে মূল বইতে নিয়ে আসবেন, মূল বই দেখাবেন। সামরিক শক্তি প্রয়োগ করতে কিরা পারে? তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে, সর্বোচ্চ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মহানগর হলে পুলিশ কমিশনার 2 জন। এখন আসেন 130 জনসমাবেশ ছত্রভঙ্গ করিবার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক আহত বাহিনীর অধিনায়কের কর্তব্য। এই যে জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য এই জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার যে সামরিক সদস্যকে নিয়ে আসলেন, এরা কিভাবে কার্যক্রম করবে, এদের কি হবে কার্যপ্রণালী বাংলা করে বলি। বই পড়া বাঁধে মেলাখানিক লেখা, অতখানি পড়ার সময় নেই। জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক যে বাহিনী আগত হলো, কিন্তু ম্যাজিস্ট্রেটের কথা হয়েছে তাহলে পুলিশ কমিশনার কোথায় গেল? হেডলাইনে সবসময় পুলিশ কমিশনার ব্যবহার করা যায় না, তো হেডলাইন এক করে পড়বেন, সাথে খেয়াল রাখবেন ওখানে পুলিশ কমিশনার, পরের লাইনে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভিতরে পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগ করিতে। এইখানে কারা আসছে খেয়াল করেন, এইখানে যদি এমসিকিউ থাকে বলবো না। এইখানে যারা সামরিক সদস্য আছে এই সামরিক সদস্য কমিশন প্রাপ্ত অফিসারও থাকতে পারে, নন কমিশনার প্রাপ্ত অফিসারও থাকতে পারে। যারা সৈনিকই ভর্তি হয় ওরা কিন্তু প্রমোশন পাচ্ছে আমার আপনার মতো। তখন দেখা গেল যে যারা আছেন উনি নন কমিশনভুক্ত। তাহলে এই ছত্রভঙ্গ করার সময় এরা কি করবেন? বল প্রয়োগ করবেন এবং
বেশি সংখ্যক মানে বড় ধরনের ক্ষয়ক্ষতি না করে অল্প ক্ষতি করে যেন মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি না করে এই সমাবেশ ছত্রভঙ্গ করতে পারে, এই ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার এরকম নির্দেশ দেবেন। এরা ছত্রভঙ্গ করবে এবং এই ক্ষেত্রে সামরিক সদস্যরা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে বা আটক করতে পারে। এরা কি করতে পারবে? পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করবে এবং আটক করবে। এই তাহলে কি করলেন? এই এই পড়ে দেবেন, রিডিং পড়বো না আপনারা পড়ে নেবেন? সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক আহত বাহিনীর অধিনায়কের কর্তব্য। তাহলে এই যে বাহিনীর অফিসার, এই বাহিনীর অফিসার এই ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার নির্দেশ মেনে পরিচালিত এবং ছত্রভঙ্গ করবে। ঠিক আছে? কি বলবে? বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং ব্যাপক যেন মানুষের জানমালের ক্ষতি না হয় সেদিক তীক্ষ্ণ দৃষ্টি বা খেয়াল রাখিয়াই এই সমাবেশ ছত্রভঙ্গ করবে। এইভাবে লিখবেন। এরপর আসেন 131 দ্বারা। 131 কি বলছে? সাময়িক কমিশন প্রাপ্ত সাময়িক কর্মকর্তা। এই কমিশন প্রাপ্ত সামরিক কর্মকর্তা যদি এই দলের সদস্য হয়, 30 কি বলছে? ওই কমিশন প্রাপ্ত আসতে পারে, নন কমিশন আসতে পারে। যদি নন কমিশন আসে তাহলে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার নির্দেশে ওরা পরিচালিত হবে, সমাবেশ ছত্রভঙ্গ করবে এবং ওদের প্রতি আদেশ নির্দেশ ব্যাপক ক্ষয়ক্ষতি করবেন না, মানুষের জানমাল যেন বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয়। ন্যূনতম যদি ওরাদের পরাস্ত দেখেন আপনি, আপনার কার্যক্রম স্থগিত করে দেবেন। সামরিক শক্তির জন্য এই আইন। কিন্তু 171 এসে বলছে কমিশন প্রাপ্ত অফিসার কখন যদি আসেন তখন তিনি কি কার্যক্রম করবেন? জনসমাবেশ ছত্রভঙ্গ করিতে কমিশন প্রাপ্ত সামরিক অফিসারের ক্ষমতা। দেখেন, একটা কমিশন সামরিক বাহিনী 30ও আছে, 31ও আছে। এটা নন কমিশন, এটা কমিশন। এই কমিশন প্রাপ্ত অফিসার যখন এই সমাবেশে আছে, ছত্রভঙ্গ করতেছে, এখানে একটা কথা আছে, ছত্রভঙ্গ করার এককালীন এই পুলিশ অফিসার বা পুলিশ কমিশনারের সাথে এর নির্দেশেই পরিচালিত হচ্ছিল এই কমিশন প্রাপ্ত অফিসার। এর নির্দেশেই পরিচালিত হচ্ছিল এই কমিশন প্রাপ্ত অফিসার এই সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য। ফট করে দেখা গেছে ম্যাজিস্ট্রেট কোথায় চলে গেছে বা পুলিশ কমিশনার উনি খুঁজে পাচ্ছে না, মানে দাওয়া পাল্টা দাওয়া, আক্রমণ পাল্টা আক্রমণ তার পার্টি নিয়ে করতেছে, জানমালের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি নয় ওদিকেও খেয়াল রাখছে। কিন্তু যখন এই ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের সাথে তিনি যোগাযোগ স্থাপন করতে পারতেছে না, তিনি তখন তার নির্বাহী ক্ষমতা ওনার নির্দেশেই উনি যেভাবে ভালো মনে হয় সেইভাবে ওই সমাবেশ ছত্রভঙ্গ করবেন। জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি কিভাবে করবেন কি করবেন না, ওই কমিশনার তার নিজস্ব সিদ্ধান্ত ওই সমাবেশ ছত্রভঙ্গ করবেন, আটক করবেন, গ্রেপ্তার করবেন। এবং যখন ওনার এই ম্যাজিস্ট্রেট বা এই পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ স্থাপন হয়ে যাবে তখন তিনি ওই পুলিশ কমিশনার বা ম্যাজিস্ট্রেটের নির্দেশেই পরিচালিত হবেন বা ম্যাজিস্ট্রেটের নির্দেশেই তিনি পরিচালিত হবেন। এতটুকু পড়া। এখন আসেন 132 রক্ষা কবচ। এটা হয়তো আসতেও পারে নাও পারে, কিন্তু জানি রাখলেন অনেক সময় দুঃখ পান, কষ্ট পান। আইনি যখন যেমন আছে সেরকমই ঘটে। এখন আসেন 132 রক্ষা কবচ। এটাকে রক্ষা কবচ বলা হয়। এছাড়াও এই অধ্যায় অনুসারে কৃতকার্যের জন্য ফৌজদারিতে সোপর্দকরণের বিরুদ্ধে রক্ষা ব্যবস্থা। তাহলে এই যে আমরা 127, 128, 129, 130, 131 এখানে কয়েক শ্রেণীর লোক এই সমাবেশ ছত্রভঙ্গ করছি। প্রথমে খেয়াল রাখবেন 127 ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার, 128 এই ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসারের সাথেও এই সমাবেশ ছত্রভঙ্গ যখন ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আপনি জনসাধারণের নিকট থেকে সাহায্য দাবি করলে তারা সাহায্য করছিল, অথবা আপনার সাথে সাধারণ জনগণ ছিল সহযোগিতা করার জন্য, যেন সরকারি প্রতিষ্ঠান রেল কলকারখানা ধ্বংস না হয়, আমাদের মেট্রো রেল পুড়ে না যায়, টেলিকম যেন ধ্বংস না হওয়া যায়, থানা ফাঁড়ি যেন লুণ্ঠিত না হয়, এই সমস্ত কার্যক্রম রক্ষা করার জন্য সাধারণ জনগণও ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার এর সঙ্গে ছিল এবং তারাও ছত্রভঙ্গ করছে। তাহলে কি বললেন? ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার। এরপরে পালামকারের সেনাবাহিনীর অফিসার, সেনাবাহিনীর নন কমিশন, সেনাবাহিনীর নন কমিশন। পরবর্তী পালামকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত। তাহলে এই কয় শ্রেণীর লোক যে দাওয়া পাল্টা দেওয়া করলাম, এখানে কিন্তু অস্ত্রের ব্যবহার হওয়া যেতে পারে বা দাওয়া পাল্টা দেওয়া করার কারণে কোনো ব্যক্তি মারা যেতে পারে, সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এখন আপনার নামে মামলা করা যাবে কিনা, আপনার নামে
কোনো অভিযোগ দায়ের করা যাবে কিনা, কারণ আমি পুলিশ ম্যাজিস্ট্রেট প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের সাথে যারা সহযোগিতা করছিলেন ওরা সাধারণ নাগরিক, তারা ওই দেশের নাগরিক, এবং কমিশনপ্রাপ্ত সামরিক সদস্য যারা বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করবে, এই সমস্ত সদস্যও আমাদের এই কাজে অংশগ্রহণ করছিল। তলব করছিল কিনা জেলার সর্বোচ্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার। এখন আসেন, বিধি বাদ হয়ে যাবে কখন? এদের নামে যদি মামলা করা লাগে মামলা হবে, বা এদের নামে অভিযোগ করা যাবে সরকার সম্মতি দিলে। কী কারণে? সরকারের সম্মতিক্রমে, সরকারের সম্মতি ব্যতীত এদের নামে কোনো মামলা বা কোনো অভিযোগ নেওয়া যাবে না, করে না। তাহলে 132 রক্ষা কবচে কী পারবেন? 1 নাম্বার, কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের নামে যদি কোনো মামলা করা হয় সরকারের অনুমতি নেওয়া লাগবে। 1 নাম্বার, কোনো ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার, অনেক লেখা আছে তা পড়া লাগবে না। 2 নাম্বার, এক কমিশনপ্রাপ্ত অফিসার, যিনি কমিশনপ্রাপ্ত অফিসার আসছিলেন এই সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য, সরকারের অনুমতি ছাড়া মামলা করা যাবে না। 132, 128 এবং 130। দেখেন এবার আমরা ছোট ভাই পুলিশের যে নির্মদাপ এবং সামরিক বাহিনীর নির্মদাপ যারা ছিলেন, এরা যে কাজ করছেন, সরল বিশ্বাসে কোনো কার্য পরিচালনা করছেন, এদের বিরুদ্ধে মামলা করা যাবে না। 128 কিন্তু জনসাধারণ ছিল। এরপরে আসেন, এরপরে আসছে কি 4, 132-এর 4, এই আদেশ তিনি মানিতে বাধ্য। যে আদেশ তিনি মানিতে বাধ্য, কোন আদেশ? আপনি আদেশ করছেন আমাকে সহযোগিতা করেন, জনগণ এই আদেশ মানতে বাধ্য। কারণ কি? আপনারা পড়ে আছেন 42 ধারায়, রেল, কলকারখানা, গ্রেপ্তার, এই সমস্ত কাজে জনগণের নিকট সাহায্য চাইলে সাহায্য করতে বাধ্য। তাই যে আদেশ মানতে বাধ্য, এই যে সাধারণ জনগণ আপনার এই কাজে সহযোগিতা করছে, স্বেচ্ছায় শ্রম দিয়ে এই দেশের সম্পত্তি রক্ষা করছে, দেশ তো সবারই, দেশ তো আমাদের সবারই, রক্ষা করছে, আপনার সহযোগিতা করছে, এদের নামেও মামলা দায়ের করা যাবে না। এই হলো মূল পড়া। আসসালামু আলাইকুম।